দেখুন তৃণমূল কংগ্রেস ফেসবুকে কি পোস্ট করেছে। দাঁড়ান দর্শক একটু বড় করে দেখাই। লিখেছে, নরেন্দ্র মোদীর সরকারের অপদার্থতার মূল্য চোকাতে প্রাণ গেল যুবকের। কেন্দ্রের তরফে সিএএ কার্যকর করার কথা ঘোষিত হতেই আতঙ্কে ভুগছিলেন নেতাজি নগরের বাসিন্দা ৩১ বছরের দেবাশিস সেনগুপ্ত। ভিটেমাটি হারানোর ভয়ে শেষমেশ আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেন তিনি। পরিবারের সদস্যদের স্পষ্ট দাবি, কেন্দ্রীয় সরকারের কানুনই তাদের বাড়ির ছেলের জীবন কেড়ে নিয়েছে। দেবাশিস বাবু ভয় পাচ্ছিলেন তাকেও হয়তো তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে, তারও ঠাঁই হবে কোনো ডিটেনশন ক্যাম্পে। সেই আতঙ্ক এতটাই ভয়াবহ ছিল যে তার থেকে নিজেকে শেষ করে দেওয়াই সহজ মনে হয় ওই যুবকের। এ কেমন আইন আনলেন মোদিজি, যা আমাদের এক তরুণ সহ নাগরিককে এমন নির্মম পরিণতির দিকে ঠেলে দিল। মানে এটা লিখে একটা ভিডিও দেওয়া হয়েছে। আমি দর্শক ভিডিওটাও আপনাদেরকে একটু প্লে করে দেখাবো, শোনাবো। ওই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা রয়েছে নিচের দিকে, আমি ওটাকে একটু প্লে করে আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক ভালো করে দেখুন, যিনি বসে রয়েছেন উনি হচ্ছেন স্থানীয় কাউন্সিলর অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের। ওনার কাছে গিয়ে পরিবারের লোকজনেরা সব কি বলছেন তার একটা ভিডিও তাদের তরফ থেকেই করা হয়েছে, কারণ তারাই তো পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। তো কি কথা হচ্ছে পরিবারের সঙ্গে আগে দর্শক এটা দেখুন, তারপর তো আমি ব্যাখ্যাতে আসব যে ঘটনা ঘটেছে তার জন্য আসল দায়ী কে। দর্শক আগে দেখুন ভিডিওটা। দাদার বাড়িতে 10 দিন ব্যস্ত রাতে 10 সময় দিয়ে মানে খাওয়া দাওয়া খেয়েছি। ওই দিন সকালবেলা কাজ তো একা থাকিয়ে না, তার ওখানে 3-4 বছর হয়েছে, মেয়ে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে বলেছে চল পাস আমি ডাকামছে দুপার চল আমি একসঙ্গে তুমি পাচ্ছে আমি পাচ্ছে। বিয়ে বলে না, আমার খুব শরীর খারাপ হচ্ছে, আমি বাড়িতে থাকি। হ্যাঁ, তখন বাড়িতে ছিল দিয়ে তারপরে এই নিজের বাড়িতে কেউ নেই, সুইসাইড করেছে। এনআরসির জন্য এনআরসি আমার খারাপ হয়েছে যে বাংলাদেশে যদি আমাদের তারিখ দেয় এনআরসি, আমাকে যদি তারিখে বাসি আমার নোটাও কাটবে। এগেন্স তো শক্ত আছে, আমি তো করে দিয়েছি। এইভাবে করে কদিন ধরে আমাকে এরকম বসে চিত্তরঞ্জন হাসপাতালে জন্ম। আচ্ছা, তুই ইউটিউব দেখিস? বলছে হ্যাঁ, আমি ইউটিউবের খবর তো শুনবি না, একদম ছিল সব খবর দেয়। বাবা আগে হাওড়ায় ঘুরে যেতে যেতে পারবে। দর্শক এই হচ্ছে ভিডিও, যেটা 1 মিনিট 46 সেকেন্ডের। এটা তৃণমূল কংগ্রেসই পোস্ট করেছে। মানে এই ভিডিও দিয়ে ওটা লিখেছে আর কি ওখানে, যে এমন একটা কালা আইন মোদিজি এনেছেন তার জন্য এরকম এক তরতাজা প্রাণ ঝরে গেছে, সহ নাগরিককে হারিয়েছি বলে তৃণমূল কংগ্রেস এই পোস্ট করেছে। সিএএ এই যে আইনটা, এটা কালা আইন, এর জন্য এরকম ঘটনা করেছে। দর্শক একটু ভালো করে দরকার হলে আরেকবার শুনুন। এই যে মহিলা উনি কথা বলছিলেন, উনি কিন্তু একটা কথা বলেছেন, যাই ওকে বলেছি যে ইউটিউব দেখে এইসব ভাববি না, ইউটিউবে অনেক ভুলভাল খবর দেয়, এসব ভাববি না। ওনাকে ইউটিউব দেখে ভয় পেয়ে
মানে উনি নাকি ইউটিউব দেখে ভয় পেয়ে গেছিলেন। তো মহিলা বলছে যে আমি বলেছি যে ইউটিউব দেখে এইসব দেখে ভয় পাবি না, অনেক সময় ভুল খবর দেয়। তার মানে যে আতঙ্কটা হয়েছিল দেবাশিসের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি মানে ওই মহিলাও বিশ্বাস করেন না যে এটা সত্য বলে। এই যে সিএ আইন মানে ওই বাইরে বের করে দেওয়া হবে, এখান থেকে চলে যেতে হবে, এটা কিন্তু ওই মহিলাও বিশ্বাস করেন না। দেবাশিস আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন এইসব খবর টবর দেখে, যেভাবে সব আতঙ্ক ছড়ানো হচ্ছে সেই আতঙ্কের খবর দেখে দেবাশিস আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু মহিলা কিন্তু জানেন কোনটা ঠিক কোনটা ভুল। মহিলা মানা করেছিলেন যে এসব দেখে এরকম করবি না, আতঙ্কগ্রস্ত হবে না, অনেক সময় ভুলভাল খবর দেয়। কিন্তু এই মহিলা এই বক্তব্য দিয়েছেন বা পরিবারের লোকেরা কথা বলেছেন, এখন এই ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেস ওই রকম পোস্ট করছে যে মোদিজির যে আইন সিএএ, তার জন্য এই ঘটনা ঘটলো, এর জবাব দিতে হবে, তার জন্য আমরা আমাদের এক সহ নাগরিককে হারিয়েছি। আমি জানি না আবার মোদিজির বিরুদ্ধে থানাতে কোনো আবার অভিযোগ না দায়ের করে দেন তারা। আবার শুনছিলাম অভিযোগ দায়ের হয়েছে, আত্মহত্যার প্ররোচনা কি এসব যে অভিযোগ দায়ের হয়েছে বা কি একটা, কিন্তু ডাইরেক্ট নাম ধরে মোদিজির বা অমিত শাহের নাম ধরে না আবার অভিযোগ হয়ে যায়, আবার পুলিশ না আবার মোদিজিকে 41A নোটিশ বা আরো কিছু ডিরেক্ট ধরে না আবার নিয়ে আসতে নেওয়া চলে যায়। আমি শুধু ভাবছি, কারণ এই তো এই জন্য তো যুবকের প্রাণ চলে গেছে, কেস হবে না? দেখা যাক সেটাই হচ্ছে কিনা। তবে দর্শক, যদি এটা সত্যি আত্মহত্যা প্ররোচনার কোনো কেস হয়ে থাকে, কেস হওয়ার মতো কেস হয়, তবে তো আমি তো বলবো যে তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেসটা করা উচিত। কারণ এই যে আতঙ্কের একটা পরিবেশ যেটা ছড়িয়েছে সমাজে, যে আতঙ্কের কারণে এই ঘটনা দেবাশিস ঘটিয়েছেন বলে যেটা বলা হচ্ছে, বা কাউন্সিলরও দাবি করছেন, অরূপ চক্রবর্তী যারা ডাক্তারের চেম্বারে বসে রয়েছেন, আমি ভাব তিনি ডিটেলস নিচ্ছিলেন। তো যদি এই আতঙ্ক ছড়ানোর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন, আমার তো মনে হয় সব থেকে বেশি দায়ী হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি? আমি শুধু মুখে কথা বলি না দর্শক, আমি আপনাদেরকে দেখিয়ে কথা বলি, মানে দেখাতেও পারি প্রমাণস্বরূপ। আমি একটা অংশ দেখাবো, অনেক কথাই তো উনি বলেছিলেন, আমি একটা ছোট্ট অংশ আপনাদেরকে দেখাবো। কিছুদিন আগে উনি আর কি বলেছিলেন, তো উনি কিরকম ভয়টাই দেখিয়েছিলেন এই সিএ ইত্যাদি, মানে এই সিএ আইনকে সামনে রেখে একটি প্রকাশ্য জায়গাতে। আমি দর্শক আপনাদেরকে খানিকটা শোনাই, তাহলেই বুঝতে পারবেন। কৃষক বন্ধু পাবে না, স্বাস্থ্য সাথী পাবে না, লক্ষ্মীর ভান্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ এটা একটা ঝুমলা, বিজেপির এটা একটা ঝুমলা। আপনারা মনে রাখবেন, যদি সত্যি কেউ নাগরিক পায়, আমার কোনো দুঃখ নেই, আমি খুশি হব। অধিকারটা ডিএম এর হাতে দিন, যেটা আগে আইন ছিল ডিএম দেখে নেবে যদি কারো অসুবিধে হয়। কিন্তু নিজেদের হাতে রেখে দিয়েছেন কেন? প্রথমে তাকে বেআইনি হিসেবে ঘোষণা করবেন, অনুপ্রবেশকারী। তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবেন বেআইনি। এই আইন চালু হলে, আর এই আইন যদি আপনি অ্যাপ্লাই করেন, এর কোনো ক্ল্যারিটি নেই। আমি লিগাল অ্যাডভাইজারদের ওপিনিয়নও নিয়েছি, তারা আমাকে সেম কথা বলেছে। এটা মানুষের উপর অত্যাচার করবার জন্য, হ্যারাস করবার জন্য, আর 2 সিটে 3টে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাওতা দেয়া হচ্ছে। কি মতুয়া ভাই বোনেরা, আপনারা বিশ্বাস করেন আইনটাকে? তাহলে এতদিন কেন করলো না? 2020-তে তো আইন পাশ হয়েছিল, এতদিন কেন করেনি? আজকে নির্বাচনের 2 দিন আগে কোনো আইন করলে সেই আইনটা থোড়াই আইনে পরিণত হয় না, মানুষের অধিকার পায়। অর্থাৎ আপনি ভোটটাও দিতে পারবেন কিনা আপনার সন্দেহ আছে।
খবরদার এই পথে যাবেন না। बीजेपी नानान रकम कथा बोलबे, आपको कोई अधिकार नहीं जाएगा, सब रहेगा, वो झूठा है, वो जुमला है। काल থেকে নর্থ ইস্টার্নের লোকেরা কাঁদছে, সারা ভারতবর্ষে মুসলিমরা কাঁদছে, হিন্দুরাও কাঁদছে। কারণ আসামে যখন এনআরসি ক্যা হয়েছিল 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুরাও বাদ হয়ে গিয়েছিল। বাঙালি হিন্দুরা মনে রাখবেন, নীতি যদি স্বচ্ছ হতো তাহলে মতুয়াদের আধার কার্ড কাটতে গিয়েছিলেন কেন? আধার কার্ড বাতিল করেছিলেন কেন? নমশূদ্রদের আধার কার্ড বাতিল করেছিলেন কেন? এটা পরিষ্কার রাজনীতির খেলা। আর করতে হলে 1 বছর সময় নিয়ে হাতে করতেন, আমরা বুঝতাম ততদিনে মানুষ পায় কিনা। এখন আপনার পাওয়ার সুযোগ নেই, কিন্তু আপনার অধিকারটাকে কেড়ে নিল। যে সম্পত্তি ছিল কেড়ে নিল, যে আধার কার্ড ছিল কেড়ে নিল, সব জমা দাও। আর ফর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে হবে। কি সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে? তো আমার তো নেই। আমি বাবা মার জন্মদিনই কবে জানি না। তো আমার মতো আপনাদেরও অনেক পরিবার আছে যাদের আজকে 35-40 বছর বয়স, 50 বছর 60 বছর বয়স, তাদের বাবার বার্থ সার্টিফিকেটটা খুঁজে পাবেন তো? সুতরাং আমি মনে করি এটা টোটাল ভাওতা। এই দেখুন, আমি একটা বই লিখেছিলাম, নাগরিকত্বের আতঙ্ক। পারলে বইটা কিনে পড়বেন। যারা খুশি হচ্ছেন তারা দেখে নেবেন আইনটা, তাতে বুঝতে পারবেন যে আইনটা কত ভয়ানক, কত আতঙ্ক সৃষ্টিকারী। 2 জনকে দেবে, 8 জনকে দেবে না। যে 2 জন পেলেন সে হয়তো খুশি হবে, কিন্তু যে 8 জন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। দর্শক কি বুঝলেন? যদি ওটা আত্মহত্যার প্ররোচনার যদি কেস হয়ে থাকে তাহলে কেসটা কার বিরুদ্ধে করা উচিত? মোদির বিরুদ্ধে না দিদির বিরুদ্ধে? দর্শক, নরেন্দ্র মোদির সরকার তো একবারও বলেনি যে নাগরিকত্ব কেটে বাতিল করে দেওয়া হবে, একবারও তো বলেনি। নরেন্দ্র মোদির সরকার পরিষ্কার বলছে, হোম মিনিস্টার পরিষ্কার বলেছেন যে এই যে আইনটা সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, এটা কেড়ে নেওয়ার নয়, আর এর সঙ্গে এনআরসির কোনো যোগ নেই। আর দিদি কি বলছেন? দিদি বলছেন যে যদি একবার এখানে অ্যাপ্লাই করে দিয়েছো তাহলে আপনারা সব বেআইনি হয়ে যাবেন, বিদেশি হয়ে যাবেন, এখানকার নাগরিক থাকবেন না, সব বন্ধ হয়ে যাবে, এই সব ভাতা কি সবুজ সাথী অমুক তমুক সব বন্ধ হয়ে যাবে, সম্পত্তির অধিকার পাবেন না, আর ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। এই দেখুন, এই বইটা পড়বেন, আতঙ্ক ওই বইটই পড়িয়ে এমনি তো আতঙ্ক ধরিয়ে দিয়েছেন উনি, দিয়ে লাস্টে বলছে যে আমি এসব করতে দেবো না। আরে আপনি যে আতঙ্ক ধরিয়েছেন আর আপনার কত মুরদ সে তো আমরা জানি, অনেক কিছু বলেন করতে দেবো না, পরে কিছুই করতে পারেন না, মানুষের হয়ে যায়। সেই জায়গা থেকে আপনি যতই শেষে বলেন যে বাংলায় এইসব করতে দেবো না, আপনার প্রতি হয়তো কোনো ভরসা হয়নি, আপনি ভয় এদিকে ধরিয়েছেন, কিন্তু আপনি রক্ষা করতে পারবেন সেই বিশ্বাসটা আপনার উপরে হয়নি, সেই জন্য আত্মহত্যা করে নিয়েছেন, যেটা আমার কথা মনে হচ্ছে। দর্শক, তার মানে তাহলে ভয়টা কে ধরালেন? আইনটা তো ওটা নয়, সিএ আইনটা তো ওটা নয়। এটা তো যারা জানেন বোঝেন তারা তো প্রত্যেকে বলছেন যে এটা তো সিএ তো আইন নয়। শুভেন্দু অধিকারী তো চ্যালেঞ্জ ছুড়েছেন যে যদি এই আইনের জন্য কোনো ব্যক্তির কোনো একজনের যদি নাগরিকত্ব চলে যায় তাহলে আমি এমএলএ সিট আমি পদত্যাগ করব। এবং এটাও বলেছেন, পারবেন মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুটতে যে যদি একজনের বাতিল না হয় তাহলে উনি পদত্যাগ করবেন, এটা পারবেন ছুটতে এই চ্যালেঞ্জটা? সেটা কিছু বলেননি, শুধু ভয় দেখিয়ে যাচ্ছেন, শুধু ভয় দেখিয়ে যাচ্ছেন। এমন ভয় দেখিয়েছেন যে আজকে দেবাশিস সেনগুপ্তর মতো যুবকের এইরকম একটা প্রাণ চলে গেল, এটা আমার কথা মনে হচ্ছে। সুতরাং আত্মহত্যার প্ররোচনা মোদী সরকার দেয়নি, দিদি নিজে দিয়েছেন, লাগাতার দিয়ে গেছেন।
তো যদি আত্মহত্যা পরিচালনাতে যদি মৃত্যুর মতো ঘটনা মানে এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে সবার আগে কেসটা তো দিদির বিরুদ্ধে করা উচিত, যে উনিই তো এত ভয় দেখিয়ে মানুষকে এইরকম চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন। সেটা না বলে একেবারে গদে গদে, আমি দেখছি আবার ওরা নাকি সব টিম তৈরি করছে তৃণমূল কংগ্রেস, এটা নিয়ে হইচই করবে, একটা ইস্যু মানে খুঁজে পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই ইস্যু কিন্তু বাস, এই ইস্যু কিন্তু উল্টো দিকে যাওয়ার ইস্যু। আসলে বেশি সাজাতে গেলে কেস আসলটা বেরিয়ে চলে আসে, তো এই বেশি সাজাতে গিয়ে এখন উল্টো বাঁশ হয়ে যাচ্ছে। এটা সত্যি যদি এফআইআর করতে হয় তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা উচিত, কারণ উনি যেভাবে আতঙ্ক ছড়িয়েছেন, যার সঙ্গে এই সিএর কোনো লিঙ্ক নেই, সেই আতঙ্কের জেরে এরকম একটা তরতাজা যুবকের প্রাণ চলে গেল। সুতরাং এর জন্য দায়ী যদি কেউ হয়ে থাকেন মুখ্যমন্ত্রী, যেটা আমার কথা মনে হচ্ছে। আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার কথা বললে আবার কেস ঠুকে দেয়। এক ইউটিউবারের বিরুদ্ধে, শুদ্ধশীলের বিরুদ্ধে একটা মামলা নিয়ে একটা খবর করেছিল, তার জন্য আবার কেস ঠুকে দিয়েছিল, যদিও কলকাতা হাইকোর্টে থাপ্পড় খেয়েছে। আবার আমি এখন বলছি যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা উচিত আত্মহত্যা প্ররোচনা দেওয়ার জন্য, জানি না হয়তো আমার নামে কেস ঠুকা হতে পারে, দেবে হাইকোর্টে বুঝে নেব। কিন্তু যে কাণ্ড আপনি ঘটিয়েছেন, যে আতঙ্ক আপনি ছড়িয়েছেন, যদি এই সিএ এর জন্য আত্মহত্যার ঘটনা আরো ঘটে, তাহলে বলবো যে মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী, মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী, মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী। আর সবাইকে বলছেন প্রত্যেককে নাকি বাবার জন্ম সার্টিফিকেট দিতে হবে, এটা তো আমরাও মানি যে সবার বাবার জন্ম সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়, ওটাই যে মাস্ট, ওটা না দিলে যে আর সিএ তে হবে নথিভুক্ত হওয়া যাবে না, এটা কোথায় বলা আছে? এটা কোথায় বলা আছে যে বাবার জন্ম সার্টিফিকেট দিতেই হবে, বিকল্প কোনো জায়গায় নেই, যাদের সার্টিফিকেট নেই তাদের সব তাড়িয়ে দেওয়া হবে, এটা একেবারে এরকম কিছু বলে দেওয়া হয়েছে? আমি নিজে শুনেছিলাম অমিত শাহর মুখ থেকে কদিন আগে এনআইকে একটা দেওয়া ইন্টারভিউয়ে বলা হয়েছিল যে সিএ তে যারা নাগরিকত্ব পাবেন না ডকুমেন্ট বা ইত্যাদি কারণে, তখন কি হবে। অমিত শাহ বলেছেন যে সিএ তে আশা করি এখানে 80 মানে এটা একটা পন্থা, এর মাধ্যমে যদি 85% হয়ে যায় তো হয়ে গেল, বাকি যেটা রয়েছে বাকি যে অন্য ভাবা যাবে। একবারও তো কেন্দ্রীয় সরকার বলছে না যে যারা এসছেন সি এর আন্ডারে বা অমুক তমুক, মানে একবারও বলছে না যে যারা আছেন তাদেরকে বেছে বেছে নাগরিকত্ব দেওয়া হবে, একবারে কিন্তু বলা হচ্ছে না। বলেছেন যে যারা যেখানে আছেন একটা টাইম পিরিয়ড দিয়ে দেওয়া হয়েছে, সেটা খুব এর মধ্যে তো কোনো সমস্যা হওয়ার কোনো কথা নাই। বলেছে যে প্রত্যেকের নাগরিকত্ব দেওয়া হবে, প্রত্যেককে। যদি এখানে কোনো সমস্যা হয় তখন আবার বিকল্প উপায় বের করে দেওয়া হবে, প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া হবে। তো সেটা না করে শুধু বলছেন ভয় দেখাচ্ছে, শুধু বলছেন নাগরিকত্ব চলে যাবে। আবার শুনেছেন তো কি বললেন উনি, যে আমরা তো বলেছি ডিএমকে দাও, যেমন আগে সিস্টেম ছিল, তার মানে আগে এরকম করে দেওয়া যেত, তাহলে এত ভয় দেখাচ্ছেন কেন? আগে যখন দেওয়া যেত তাহলে এখনো দেওয়ার চেষ্টা হচ্ছে বিকল্প একটা উপায় করে, তো সমস্যা কোথায়? আর ডিএমকে দিলে সমস্যার সমাধান কেন বলছেন? ডিএমকে দিলে সব ম্যানেজ, না সব ম্যানেজ, বর্ডার দিয়ে টপকাবেন আর সার্টিফিকেট দিয়ে দেবেন, তাই তো? ডিএম নিজেদের হাতের বিষয়। যখন ডিএমকে দিয়ে নাগরিকত্ব দিলে আপনার কোনো আপত্তি নেই, তো ওদের হাতে ওদের কি, ওদের মানে কেন? ওদের মানে কেন্দ্রীয় সরকার তো আমাদেরই, তো কেন্দ্রের সরকারটা তো আমাদেরই, ওদের মানে কি? কেন ওরা আমরা করছেন? কেন্দ্র রাজ্য ওরা আমরা কেন করছেন? ডিএম দিলে ঠিক আছে, আর কেন্দ্রীয় সিস্টেমে যদি অনলাইন পোর্টালের মাধ্যমে করা হয় তাতে সমস্যা হয়ে যাবে, আপনি ডিজি বলছেন যে ডিএমকে দিলে আমরা ঠিক আছে, ডিএমকে দিলে তাহলে যদি অন্য কোনো সিস্টেম হয় তো সমস্যাটা কোথায়? তার মানে আপনার কথার মধ্যেই একটা দ্বিচারিতা রয়েছে, স্পষ্ট। ওই যে বলছেন না কোনো ক্লিয়ার নয়, আপনি নিজে ক্লিয়ার নন, বা মানুষকে ক্লিয়ার হতে দিচ্ছেন না, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছেন, ভয়ের মধ্যে ফেলে দিচ্ছেন, আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছেন। আর তার জন্য এরকম ঘটনা ঘটছে। প্রত্যেকের বাবার জন্ম সার্টিফিকেট লাগবে, আমার তো নেই। সবাই ভাবছে সত্যি তো আমার তো নেই, তাহলে মনে আমি বাদ হয়ে যাব। বাবার জন্ম সার্টিফিকেট না থাকলে যে নাগরিকত্ব পাওয়া যাবে না, এই মাস্ট, এটা কোথায় রয়েছে আমাকে দেখাবেন তো? এটা মাস্ট কোথায় রয়েছে যে ওটা না দিলে আর আপনাদের নাগরিকত্ব থাকবে না? এটা কোথায় রয়েছে? নিশ্চয়ই বিকল্প একটা অপশন থাকবে, কারণ সবার সার্টিফিকেট সম্ভব নয়, সবাই তো কাগজপত্র নিয়েও তো আসতে পারেনি বাংলাদেশ থেকে, সব কাগজপত্র নিয়ে সার্টিফিকেট নিয়ে, তাহলে তাদেরকে বের করে দেওয়া হবে? ক্লিয়ার করবেন না? যদি আপনার মনে এই প্রশ্ন থাকে, আপনি এই প্রশ্ন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বলুন না কেন্দ্রীয় সরকারের কাছে যে সবার সার্টিফিকেট কোথায় পাওয়া যাবে, বলুন, সরকার বলুক বিকল্প কি আছে বলুক, জেনে টেনে মানুষকে একটু ক্লিয়ার করুন না, একটু খোলাসা করুন না।
আপনার মনে আপনি বলছেন আমি ক্লিয়ার নই, যখন আপনি ক্লিয়ার না নন তখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জেনে ক্লিয়ার করে মানুষকে একটু বোঝান না, এটাও তো আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে, আপনি তো মুখ্যমন্ত্রী। কিন্তু আপনি সেটা করবেন না, আপনি চান এই গোলে মালে ভয় দেখিয়ে আতঙ্ক ছড়িয়ে যদি ভোট বৈতরণীটা পার হওয়া যায়, এটা হচ্ছে আপনার আসল উদ্দেশ্য। সুতরাং যদি অন্যায়ের জায়গা থাকে আপনার দিকে সব থেকে বেশি অন্যায়টা আমরা দেখছি। হ্যাঁ, আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, পুলিশ মন্ত্রী হতে পারেন, কিন্তু আপনি যেভাবে আতঙ্ক ছড়াচ্ছেন, আমি তো 4 মিনিটের মতো শোনালাম, আরো ছিল আপনার। আপনি যেভাবে লাগাতার এই ধরনের কথা বলে যাচ্ছেন, মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হচ্ছে, আর এই প্যানিক অ্যাটাক হচ্ছে এর কারণে। সুতরাং অন্য কাউকে দোষারোপ করে কিছু লাভ নেই। আতঙ্ক যার সঙ্গে বাস্তব কোনো ভিত্তি নেই, এই আতঙ্ক ছড়াচ্ছেন আপনি মুখ্যমন্ত্রী। আজকে তার জন্য এই দেবাশিসকে চলে যেতে হলো। সুতরাং যদি দায়ী দায়িত্বের বিষয় থাকে, যদি প্ররোচনা করে বিষয় থাকে, আপনার বিরুদ্ধে সবার আগে কেসটা হওয়া উচিত, এই নিয়ে মামলা হওয়া উচিত। আমার মনে হয় এই নিয়ে হাইকোর্টে মামলা হওয়া উচিত, যে যা করছেন উনি, যে আতঙ্ক উনি ছড়াচ্ছেন, এতে অনেক বাজে কিছু ঘটনা ঘটতে পারে। আর সুপ্রিম কোর্টে তো মামলা হয়েছিল, সিএ নিয়ে, সেটা থেকে স্টে করেছে সুপ্রিম কোর্ট, স্টে করেছে, ডিটেলস জানতে চেয়েছে, স্টে করেছে, স্টে করার তো আবেদন করা হয়েছিল, হয়েছে স্টে, কেন করেনি সুপ্রিম কোর্ট? কোর্ট রয়েছে, আদালত রয়েছে, সেটা না করে শুধু বাজারে ঘুরে ঘুরে শুধু ভয় দেখাচ্ছেন, শুধু ক্ষমতায় টিকে থাকতে হবে, এটাই আপনার মেন উদ্দেশ্য না? আর ভয় দেখিয়ে আতঙ্ক ছড়িয়ে কত মানুষের যে প্রাণ চলে যেতে পারে সেটা ভাবছেন না। আবার এরকম ঘটনা ঘটলে উল্টো দিকে মোদী দোষ হয়ে গেল, যা বাবা, মোদী সরকার পরিষ্কার বলছে যে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার এটা আইন নয়, হয়ে গেল তার দোষ। আর আপনি ভয় দেখাচ্ছেন, প্রাণ চলে যাচ্ছে, আপনার কোনো দোষ নেই। অদ্ভুত। দর্শক, আপনাদের কি মনে হয় আমি যে কথা বলছি ঠিক? যদি পাল্টা কোনো যুক্তি থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।